শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ ৬৩৮ কোটি টাকা। অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ। দেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে বলেছেন সার্জিস আলম। সর্বশেষ জানাবো নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, ৩ জন জেল হাজতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ ৬৩৮ কোটি টাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকার বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বরাদ্দকৃত অর্থের মধ্য থেকে শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং আহতদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ১ লাখ থেকে ৫ লাখ টাকা দেওয়া হবে বলে জানান তিনি। নাহিদ ইসলাম জানান, বরাদ্দকৃত অর্থের মধ্যে ২৩২ কোটি ৬০ লাখ টাকা চলতি অর্থ বছরের বাজেট থেকে ব্যয় হবে। বাকি টাকা ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট থেকে বরাদ্দ করা হবে। নাহিদ ইসলাম আরও জানান, প্রক্রিয়া অনুযায়ী শহীদদের পরিবারকে জানুয়ারিতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং জুলাইতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হবে। একই সাথে আহতদের নগদ অর্থের পাশাপাশি চিকিৎসার প্রাসঙ্গিক ব্যয়ও পর্যায়ক্রমে মেটানো হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া সরকার পতনের এক দফা আন্দোলনের আগে পরের বিক্ষোভ, সংঘাত, সহিংসতায় অন্তত ৬৫০ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় ওএইচসিএইচআর। ওএইচসিএইচআর এর ১০ পৃষ্ঠায় ওই প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং আন্দোলনকারীদের তথ্য অনুযায়ী ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে নিহত হয়েছেন ৬ শতাধিক মানুষ। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে প্রায় ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর ৫ আগস্ট ও অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ। এখনকার অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ তালিকা তুলে ধরেন। সরকারের পক্ষ থেকে অগ্রাধিকার দেওয়া কাজের মধ্যে রয়েছে জুলাই আন্দোলনের শহীদ আহতদের তালিকা প্রণয়ন, চিকিৎসা দেওয়া, আহত ও শহীদ পরিবারের সদস্যদের অর্থ সহায়তা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন, জুলাই গণহত্যার বিচার এবং সে লক্ষ্যে যথাযথ মামলা ও সুষ্ঠু তদন্ত কার্যক্রম পরিচালনা করা, গত ১৬ বছরের গুম, খুন ও অর্থনৈতিক লুটপাটের বিচার, লুট হওয়া অর্থ ফেরত আনা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য সহনীয় রাখা, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রের বিবিধ প্রতিষ্ঠানগুলোর বাস্তবসম্মত সংস্কার নিশ্চিত করা, শিক্ষা, জনস্বাস্থ্য, তথ্য প্রযুক্তি ও আবাসন সহ সব জনগুরুত্বপূর্ণ খাত ঢেলে সাজানো, তরুণ প্রজন্মের জন্য চাকরি ও উদ্যোগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করা, রাষ্ট্রীয় প্রণোদনা বাড়ানো, কথিত উন্নয়ন অর্থনীতির বদলে জনগণ, প্রাণ, প্রকৃতি ও পরিবেশের অনুকূল অর্থনৈতিক কর্মসূচি নেওয়া, সরকারের সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সেবা নিশ্চিত করা। রাজনৈতিক অগ্রাধিকার তুলে ধরে মাহফুজ আলম লেখেন, অভ্যুত্থানের শক্তিগুলোকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে ঐক্যবদ্ধ করা, জাতীয় স্বার্থকে সব ক্ষেত্রে সমুন্নত রাখা এবং বিগ কর্পোরেশন ও বিদেশি স্বার্থের বাইরে বাংলাদেশের জনগণ ও প্রাণ, প্রকৃতি ও পরিবেশের প্রশ্নকে গুরুত্ব দেওয়া, জাতীয় অগ্রাধিকার তথা জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও পররাষ্ট্র সম্পর্ক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে ধরে রাখা এবং জনগণের শক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা ও খুনিদের ফেরত আসার পথ রুদ্ধ করা, সংস্কারের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তথা নির্বাচন ব্যবস্থা সংস্কার সাপেক্ষে জনগণের রায়ের কাছে ছেড়ে দেওয়া, সারা দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন করে গড়ে তোলা। দেশে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলেছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, দেশে অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন হবে, কিন্তু তার আগে খুনি হাসিনা আমাদের সিস্টেমগুলোকে যে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেমগুলো সংস্কার করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আর কোনো নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দুমাত্র চিন্তা করে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা সেই পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেব। সোমবার বিকেল ৪:৩০টার দিকে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই বিপ্লব ঘোষণা, জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, আমরা জুলাইয়ের ঘোষণাপত্রের কথা বলেছি। আপনারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছেন। এই অভ্যুত্থান সংবিধানের গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। ২০২৪-এ যারা জীবন দিয়েছেন, আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছেন, আমাদের আহত যোদ্ধারা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে।
যে প্ল্যাটফর্মকে সামনে রেখে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ওই ঘোষণাপত্রে স্বর্ণাক্ষরে লেখা থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সেল সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় ছাত্র সমাবেশে আরো বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আসিফ আল ইসলাম, নাবিলা তানিয়া, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফারহান হাসান বর্ণ, সমন্বয়ক রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলার নেতা আবরার নাদিম ইতু, সোহেল রানা প্রমুখ। নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, ৩ জন জেল হাজতে। খুলনার দাকোপে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করায় ৩ কর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে। এরা হলেন উপজেলার চুনকুড়ি এলাকার জিয়াউর রহমানের ছেলে মানিক শেখ, বাজুয়া এলাকার সুজিত দাসের ছেলে দীপু দাস ও বানিয়াসান্তা আমতলা এলাকার পলাশ বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস। সোমবার তাদের জেল হাজতে পাঠানো হয়। এর আগে রোববার রাত ৮টায় উপজেলার বাজুয়া এস.এন. কলেজের একটি পরিত্যক্ত ভবনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার সময় তাদের আটক করে পুলিশ। পরে বানিসান্তা ইউনিয়নের খেজুরিয়া এলাকার রাজু খান বাদী হয়ে সন্ত্রাসী বিরোধী আইনে ৮ নেতাকর্মীর নামে মামলা করেন। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আটক ছাত্রলীগ কর্মীদের সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।